একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ফ্যাসিস্ট আমলের মতো নির্বাচন হলে চরম দুর্ভোগ নামবে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি। খতমে নবুয়ত মহাসম্মেলন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি, মুসলমানদের বিভক্তি গাজার করুণ পরিণতি, বললেন সালাউদ্দিন। পরকীয়া প্রেমিকার সঙ্গে সম্পর্কে ক্ষিপ্ত হয়ে আশরাফুলকে হত্যার পরিকল্পনা, হানি ট্র্যাপ করে 10 লাখ টাকা হাতিয়ে নিয়ে খুন। প্রায় 1.5 বছর ধরে বেতন নেই কমিউনিটি ক্লিনিকের 662 জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের, সমাধানের চেষ্টা চালাচ্ছে সরকার। পলিথিন বিরোধী অভিযানে গেলে মানুষ যেখানে হামলা চালায় সেখানে সচেতনতা ছাড়া 100 বছরেও এর ব্যবহার কমানো যাবে না, বলছেন উপদেষ্টা রিজওয়ানা। একটি দল বিএনপিতে বিভেদ তৈরির চেষ্টা করছে, এর মধ্য দিয়ে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এছাড়া চলমান রাজনৈতিক সংকট সমাধানে রাজপথ বা কর্মসূচি নয়, আলোচনায় সর্বোত্তম পন্থা, বলেন বিএনপি নেতারা। পাশের দেশে বসে ফ্যাসিস্টরা যে ষড়যন্ত্র শুরু করেছে তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলারও আহ্বান জানান। শনিবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নেতাকর্মীদের সাথে কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও কর্মসূচিতে অংশ নিতে যাবার পথে মহানন্দা নদীর রাবার ড্যাম পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপির এই নেতা বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক বজায় রাখবে তার দল। জানান, দাদাগিরির কোনো সুযোগ নেই। বিএনপি যদি আপনার জনগণের ভোটে দায়িত্বে আসতে পারে, গ্যাঞ্জেস প্রকল্প যেটা, ফারাক্কা ইস্যু যেটা আছে, অন্যদিকে তিস্তার ব্যাপারটা যেটা আছে, এগুলোতে আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। রাজধানীতে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন, গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব? কমপক্ষে দেশের 90% মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কি। এটা যদি মানুষ বুঝতে না পারে, তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে, সেই অন্ধকারেই থাকবে মানুষ। দুপুরে শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক সংকট আলোচনার মাধ্যমে দূর করতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, মির্জা ফখরুল অংশ নেবেন কখন এবং কর্মসূচি শুরু হলো কিনা জানাবেন। গৌরী, উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জ, তো আপনি নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলের মানুষের কিছু দীর্ঘদিনের দাবি ছিল, যেমন পদ্মার যে পানির যে হিস্সা, যে বন্টন, সেই বিষয়গুলো, এরকম পদ্মা বাঁচাও যে দাবি, এই দাবিগুলো আসলে দীর্ঘ সময় থেকেই এই অঞ্চলের মানুষজন তারা করে আসছে। তাদের জীবন জীবিকার সঙ্গে এই অঞ্চলের যে বিশেষ করে নদীবিধৌত যে অঞ্চল, সেখানে কিন্তু অনেকটাই জড়িত আছে। তো সেই দাবিকে সামনে রেখেই মূলত এই আজকের এই গণসমাবেশ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো অনুষ্ঠান সময়, অর্থাৎ শুরুর যে সময়, সেটি 2টা বলা হলেও তো আমাদের কাছে তথ্য হচ্ছে যে বেলা 3টা নাগাদই আসলে এই যে আজকের গণসমাবেশ, সেই সমাবেশটি শুরু হবে এখানে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে। আপনি দেখছেন যে এরই মধ্যে যে জনসমাগম, অর্থাৎ এই অঞ্চলের মানুষের যে আগমন, সেই আগমন কিন্তু ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যে কথাটি আসলে বারবারই আসলে বলা হচ্ছে যে এখানে কিছু প্রতিপাদ্য কিছু স্লোগান আসলে এখানে রাখা হয়েছে, যেমন আমাদের গঙ্গা পদ্মা আমাদের অধিকার, ন্যায্য পানি বন্টনে হোক সমাধান, এমন কিছু বিষয়ে, বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ, এরকম কিছু স্লোগান কিন্তু সামনে আনা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে যে
পদ্মা বাঁচাও, চলজি ভাই হারগে পদ্মা বাঁচাই, অর্থাৎ এখানকার যে আঞ্চলিক যে কিছু শব্দ ব্যবহার করেই আসলে মূলত ওখানে সামনে আনা হয়েছে। তো মূল কথা যদি বলি তাহলে বলতে হবে কৌরি যে এইখানকার আজকের যে সমাবেশ, একটা বিপুল সমাগম ঘটবে আজকের পদ্মা বাঁচাও দাবিতে, এবং একই সঙ্গে সামনে যেহেতু নির্বাচনের প্রসঙ্গটিও আজকের গণসমাবেশ থেকে থাকবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য করবেন এবং সেখান থেকে নির্বাচনকে সামনে রেখে কোনো না কোনো বার্তা অবশ্যই আসবে, সেটি নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। কৌরি। নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। আলেম ওলামাদের পাশাপাশি এতে যোগদান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। শিগগিরই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দেওয়ার দাবি উঠেছে। এই দাবির সঙ্গে জামায়াত ও বিএনপি সমর্থন জানিয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, মুসলমানদের বিভক্তির কারণে গাজার করুণ পরিণতি আর রোহিঙ্গারা নির্যাতনের শিকার হচ্ছেন। রাজধানীতে সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে মহাসম্মেলন। এ উপলক্ষে শনিবার সকাল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে যোগ দিয়ে আলেম ওলামারা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর আর কোনো নবী আসবেন না, তাই কাদিয়ানীদেরকে শিগগিরই রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। সমাবেশে বক্তারা বলেন, যেই দল কাদিয়ানী কাফের ঘোষণা দেবে তাদেরকে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পাঠানো হবে। দেশের প্রকৃত মালিক যে মুসলমান, যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, যে সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। জামায়াতে ইসলামী ও বিএনপি দুই দলই খতমে নবুয়াত পরিষদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। এর সঙ্গে মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার প্রতি গুরুত্বও দেওয়া হয়েছে। যারা আমাদেরকে পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি না মানা হলে যে কোনো সময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সম্মেলন থেকে। আসিফ খান, ডিবিসি নিউজ। পরকীয়া প্রেমিকার সঙ্গে সম্পর্কে ক্ষিপ্ত হয়ে বন্ধু আশরাফুলকে হত্যার পরিকল্পনা করেন মালয়েশিয়া প্রবাসী জরেজুল। আর সেই প্রেমিকাকে দিয়ে হানি ট্র্যাপ করে হত্যার পর মরদেহ ২৬ টুকরো করে ফেলে রাখা হয় হাইকোর্টের সামনে। এমন তথ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েছে অভিযুক্ত। ডিবি ও র্যাব আলাদা অভিযানে জরেজুল ও শামীমাকে গ্রেপ্তার করেছে। যুগে যুগে পরকীয়ার বলি হওয়ার গল্পের যেন শেষ নেই, যার সবশেষ বলি রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক। তাকে হত্যার পর ২৬ টুকরা খণ্ডিত অংশ দুটি ড্রামে ভরে ফেলে দেয়া হয় হাইকোর্টের সামনে। তার আগে একটি বাসায় অন্তত ২৪ ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে কি করা যায়। ডিবির হাতে গ্রেপ্তারের পর নিহতের বন্ধু জরেজুলের মুখ থেকেই বেরিয়ে এসেছে এমন নির্মমতার কাহিনী। ৯টা সাড়ে ৯টার দিকে মারা গেছে, পরের দিন দুপুর পর্যন্ত এই লাশটা ঘরে, মানে পরের দিন সকাল পর্যন্ত সমস্ত রাত লাশটা তাদের ঘরে ছিল, অন্যদের ডেকে রেখেছিল। তারা এখান থেকে বাঁচার জন্য যে কোনো পন্থায় মনে করছে যে লাশটা ডিসপোজ অফ করা দরকার, সেই জন্য কিন্তু লাশটা নিয়ে আসছে, টুকরা করছে, ড্রামের নিচে রাখছে পলিথিন মোড়ে, তারপর চাল দিছে, এটা বিশ্বাসযোগ্য করার জন্য যে বাইরে যাতে কেউ ধরা না পড়ে। পরকীয়া প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আলামত। আমরা শামীমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি। তার ভাষ্য মতে ৩ লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেলের মাধ্যমে ৭ লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। সংস্থাটি জানিয়েছে ২ সন্তানের জননী সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে জরেজুলের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানানোর পর আশরাফুলও জড়িয়ে পড়েন একই সূত্রে। আর মালয়েশিয়া প্রবাসী জরেজুল অবশেষে হানি ট্র্যাপ করে ১০ লাখ টাকা হাতিয়ে নিতে হত্যার পরিকল্পনা করে। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে এবং মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। শুক্রবার আশরাফুলের বোন আঞ্জিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরকীয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশের আলেমদের অংশগ্রহণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন। সেখানে আছেন সহকর্মী হাসান আল মামুন। সরাসরি যুক্ত হব তার সাথে। মামুন, আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। সম্মেলনের এখন কি অবস্থা দেখছেন এবং বক্তারা আর কে কি বললেন জানাবেন।
জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু সম্মেলন একদমই শেষ পর্যায়ে। এর মধ্যেই কিন্তু যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই মঞ্চে এসেছিলেন তারা কথা বলেছেন। তাদের কাছে যেই দাবি ছিল সেটি হচ্ছে যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে যে অমুসলিম ঘোষণা করতে হবে, এই দাবি নিয়েই মূলত আজকের এই খতবে নবুয়তের যেই সম্মেলন সেটি সকাল থেকে শুরু হয়েছিল এবং এখানে যেই রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন, বিশেষ করে জামায়াত ইসলামী, বিএনপি, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এই সব দলের নেতারা কিন্তু একটি আশ্বাস দিয়েছেন যে যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক ভিত্তি অনুযায়ী এই যারা কাদিয়ানি রয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে, এই আশ্বাস দিয়েছেন। এবং বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছিলেন, তিনি জানিয়েছেন যে যদি তাদের সাথে এই সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের যারা রয়েছেন তারা যদি তাদের সাথেই থাকেন তাহলে তারা তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়ন করবে বলে আশ্বাস দিয়েছেন। একই সাথে যদি এই দাবি যে যারা হচ্ছে কাদিয়ানি তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হয় তাহলে বক্তারা ঢাকা অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মঞ্চ থেকে। তারা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন, এছাড়া অন্যান্য কর্মসূচিও দিয়েছেন। তো সব মিলিয়ে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, এটি মূলত তাদের মূল দাবি। তো সোহরাওয়ার্দী উদ্যান থেকে সর্বশেষ আমার কাছে এতটুকুই ছিল। মামুন, ধন্যবাদ আপনাকে। পলিথিন উৎপাদন বন্ধের অভিযানে গেলে জনগণ সরকারি কর্মকর্তার নাক ফাটিয়ে দেয়। সেই দেশের মানুষ সচেতন না হলে 100 বছরেও পলিথিনের ব্যবহার বন্ধ সম্ভব নয়, এমনটা মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর কেরানীগঞ্জের আটি বাজার এলাকায় দাঁড়িপাড়ার খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই সরকারের হাতে সময় কম উল্লেখ করে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন রিজওয়ানা। মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে বলে সতর্ক করে তিনি বলেন, বাজারে পাটের ব্যাগ নিয়ে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে না পারলে মানবজীবন হুমকির মধ্যে পড়বে। নদীর পাড়ে বসবাসকারী জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে পরিবেশ উপদেষ্টা জানান, বুড়িগঙ্গা নদীর তলদেশে যে পরিমাণ পলিথিন জমা হয়ে আছে তা তুলে রাখার মতো কোনো জায়গা নেই। আমাদের কর্মকর্তা চকবাজারে যেখানে পলিথিন ব্যাগ বানায় সেখানে গিয়ে ওইটা বন্ধ করতে গিয়ে তাকে মেরে তার নাক ফাটিয়ে দিয়েছে, তার এমনকি অপারেশন পর্যন্ত করতে হয়েছে। এটা কি ধরনের একটা সমাজ আমরা গড়লাম? আপনি অন্য আরেকটা দেশ দেখান যেখানে পলিথিন উৎপাদন বন্ধ করেছে সরকার, কিন্তু ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে তারা উৎপাদন করবে এবং তারা উৎপাদন চালিয়ে যাচ্ছে। এরকম দেশ আছে পৃথিবীতে আরেকটা? এরকম দেশ নাই। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন। 2 মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও ভর্তুকি মূল্যে নিত্য পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। তবে এবার ঢাকা মহানগরীতে কোনো ট্রাক থাকছে না। কার্যক্রম চলবে 30 নভেম্বর পর্যন্ত। শনিবার সকাল থেকে ফ্যামিলি কার্ডধারীদের বাইরেও জেলা ও বিভাগীয় পর্যায়ে 61টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, শুক্রবার ছাড়া প্রতিদিনই প্রতি ট্রাকে 500 জন মানুষ ভোজ্য তেল, চিনি, মসুর ডাল কিনতে পারবেন। এক ব্যক্তির সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন। টিসিবির এই ভোজ্য তেলের লিটার পড়বে 115 টাকা, চিনি 80 টাকা আর মসুর ডাল 70 টাকা। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় ইন্টারনাল অডিট বিভাগকে শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করতে হবে। মার্কেন্টাইল ব্যাংকের ঝুঁকি সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এমন কথা জানিয়ে বলেন, ব্যাংকগুলো ইন্টারনাল অডিট বিভাগকে দুর্বল করে রাখে। ব্যাংকের বিভিন্ন ঝুঁকির দিক তুলে ধরে তিনি ব্যাংক কর্মকর্তাদের বলেন, সন্ত্রাসী অর্থায়ন হচ্ছে কিনা তা ধরতে ব্যাংকের শাখা পর্যায়ের কর্মকর্তাদের দক্ষ করতে হবে। অতীতে কোর ব্যাংকিং সলিউশন প্রভাবিত করে ব্যাংকের তথ্য ম্যানিপুলেট করা হয়েছে, যার ফলে খেলাপি ঋণ 7 লাখ কোটি টাকায় গিয়ে ঠেকেছে। আগামীতে রিস্ক বেসড সুপারভিশন চালুর মাধ্যমে ঋণ দেওয়ার আগেই ব্যাংকগুলোকে খতিয়ে দেখতে হবে। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আব্দুল আওয়াল সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোয়ালিটি অফ রিস্ক ম্যানেজমেন্ট রেটিং, এটি যে সিস্টেম আমরা করছি বছরের শুরুতেই রেটিংটি তৈরি করে ওই রেটিং এর উপর ভিত্তি করে যে রেটিং গভর্নর সাহেব সহ একটি কমিটির মাধ্যমে পাশ করার বিধান রাখা হয়েছে,
এখানে যদি খুব খারাপ কোনো রেটিং আসে, সেই ব্যাংকের মার্জার অথবা অ্যাকুইজিশন অথবা রেজলিউশন সেই সিদ্ধান্ত গ্রহণ হবে। শীতের রাতকে আরও রঙিন ও জাদুকরি করে তুলতে আবারও মহোৎসবে সাজছে লন্ডনের কিংবদন্তি কিউ গার্ডেন্স। ঝলমলে আলো, সুরের মূর্ছন আর শিল্পের নিপুণ ছোঁয়ায় তৈরি এই উৎসব যেন স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাবে দর্শকদের। শুরু হচ্ছে বছরের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত উইন্টার ট্রেল ক্রিসমাস অ্যাট কিউ। লন্ডনের বিখ্যাত কিউ গার্ডেন্স আবারও ঝলমল হয়ে উঠেছে ক্রিসমাস উদযাপনকে সামনে রেখে। উৎসবের অংশ হিসেবে খুলতে যাচ্ছে এক মনোমুগ্ধকর রাত্রিকালীন আলোক ট্রেলার, যা দর্শনার্থীদের দেবে এক জাদুকরী অভিজ্ঞতা। এবারের আয়োজনের মধ্যে রয়েছে টেম্পারেট হাউসকে ঘিরে বিশেষ লাইট শো, নানা রকমের আলোকসজ্জার ইনস্টলেশন, আলোর তৈরি ডান্স ফ্লোর এবং এক অনন্য লাইট অর্কেস্ট্রা, যা অন্ধকারে জীবন্ত হয়ে উঠবে রঙিন আলোর ছটায়। কিউ গার্ডেন্সের হেড অফ কমার্শিয়াল এক্সিকিউটিভ অ্যাডাম থো জানিয়েছেন, এই বছর ইভেন্টের অংশ হিসেবে 8টি এক্সক্লুসিভ ইনস্টলেশন রয়েছে, যার মধ্যে দ্য পাম শোয়ের মতো কাস্টমাইজ আয়োজনও থাকবে, যা দর্শকদের বেশি আনন্দ দিবে। এসব সজ্জা কখনো ধ্যানমগ্ন, আবার কখনো মজার এবং খুব স্টাইলিশ, যা দর্শকদের জন্য পুরোপুরি বৈচিত্র্যময় অভিজ্ঞতা। আমার মনে হয় সকলের মন কেড়ে নেবে। এবারে ক্রিসমাস অ্যাট কিউ এর 13তম বছর। অ্যাডাম থো জানান, এই সময়টা বছরের সবচেয়ে শান্ত সময় হলো এখন এই আয়োজনই কিউ গার্ডেন্সকে সবচেয়ে ব্যস্ত করে তোলে। এটি একই সাথে বেশ জাদুকরী এবং ক্রিসমাসের মতো মনে হয়। এটি সত্যিই খুব বিশেষ। বছরের সবচেয়ে শান্ত সময়টি এখন সবচেয়ে ব্যস্ততম সময়ে পরিণত হয়েছে। আগের বছরের সবচেয়ে নীরব সময় ছিল এটি। আয়োজকদের আশা, আগামী 49 দিনে 3 লাখেরও বেশি মানুষ এই শো দেখতে আসবেন। ক্রিসমাস অ্যাট কিউ 14 নভেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত। এই উৎসব চলবে 4 জানুয়ারি 2026 সাল পর্যন্ত। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।